অরবিন্দ পাঠচক্রের প্রতি বুধবারে যে নিয়মিত সাবিত্রী ক্লাস আমরা শুরু করতে চলেছি বা শুনতে চলেছি, অসীমকে আমি অনুরোধ জানাচ্ছি অসীম যেরকম ভাবে ওর ক্লাসটা প্রতিদিন বুধবার শুরু করে আজও যেন সেভাবে শুরু করে। সবাইকে অভিনন্দন জানাই। আমরা এটা বোধহয় দেওয়ালির পরে এই প্রথম ক্লাসটা কি না তার আগে করেছিলাম? না, দিওয়ালির পরে একটা হয়েছিল ক্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, ঠিক আছে। যাই হোক, আমাদের আজকের যে ক্লাসটা ও তার না না না, আগে এই না গো, দিওয়ালি 4 তারিখে ছিল, 3 তারিখে আমাদের হয়েছিল। আচ্ছা 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 আচ্ছা, বেশ। তাহলে তো আচ্ছা আচ্ছা, তাহলে তো যাই হোক, আমরা দেওয়ালির পরে বসছি, তার মানে আমার প্রত্যেককে আমার শুভ দীপাবলির একটা অভিনন্দন জানাবার কথাই। আমরা দীপাবলিটাকে পার করেছি, খুব ভালোভাবেই পার করেছি আমরা। চারিদিকে করোনা করোনা বলছে, সেরকম কিছু একটা প্রবলেম বা সমস্যা হয়, যাই মায়ের কৃপায় সব আমরা ভালোভাবে উতরে গেছি। যেমন প্রত্যেক দিন আমরা যেভাবে বসি, আজকেও তো সেভাবেই বসছি। এখন ব্যাপারটা হলো, এই বসার মধ্যে আমাদের একটু আরেকটা জিনিস আমাদের একটু বলে নিতে হবে। যেটা আমরা বলবো সেটা হলো যে আজকের সাবিত্রীর ক্লাস করার আগে আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলি। সেটা হলো, আমি পরের যে ক্লাস, মানে আমাদের তো বুধবারে ক্লাসটা হয়, পরের যে ক্লাসটা হওয়া উচিত আজকে তো 10, তার মানে 17 তারিখে। কিন্তু 17 তারিখে আমি একটু আমাদের ক্লাসটা নেওয়ার একটু একটু অসুবিধা। কেন? 17 তারিখে আমাদের একটা দিন, মায়ের উইথড্রল ডে, যেদিন মা তার জড়দেহটা ত্যাগ করেছিলেন, সেটা 17 তারিখ। সেই দিন আমাদের একটা মেডিটেশন হয়, তো ভবনে আমার একটু থাকে, শ্রী অরবিন্দ ভবনে। তো ওই জন্যে 17 তারিখটা আমরা ওটাকে একটু স্কিপ করতে হবে, এক। দুই হচ্ছে, পরে আবার ঠিক আবার বুধবারে 24 তারিখ, সেটাও একটা ভাইটাল ডে আমাদের কাছে, যেটা হচ্ছে শ্রী অরবিন্দের সিদ্ধি। এই সিদ্ধি দিবসটা তো আমরা জানি। যাই হোক, তো এই দুটো দিনই আমাদের একটু স্কিপ করতে হবে। এখন স্কিপ করে আপনারা নিজেরা যেরকম বলবেন আমি সেরকম করব। যদি সবাই অ্যাডমিন যিনি হচ্ছেন সুচন্দ্রাদিকে বলে দেন, তাহলে সুচন্দ্রাদির কাছে আমি জেনে নেব। আমার দুটো শনিবার আমি আমি দিতেই পারি, ক্লাসটা করতেই পারি, মানে এর বদলে আর কি। তার কারণ, তবে যদি আপনাদের শনিবার কোনো অসুবিধা না হয়, যেমন শনিবার আপনারা বুধবার করছেন, যদি শনিবার দিন করতে পারেন, যদি অসুবিধা না হয়, বা আদার্স যে আপনারা কাজকর্ম থাকে বা ক্লাসগুলো থাকে, যদি কোনো ক্লাস না হয়, যদি আপনাদের কোনো কাজ নেই, তাহলে আপনারা বলবেন। বা অন্য দিন যদি আপনাদের কোনো ভাবনা চিন্তায় থাকে, অবশ্যই বৃহস্পতিবার বাদ দিয়ে, তাহলেও আমাকে বলতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই দুটো বুধবার আমার একটু অসুবিধা। আপনাদের যাদের যাদের যেরকম সুবিধা হবে, ম্যাক্সিমাম পিপল যারা যারা বলছেন সেরকম, আপনারা সুচন্দ্রাদিকে জানিয়ে দিলেই হবে। আমি সুচন্দ্রাদির কাছ থেকে জেনে নেব, বা আপনারা আমাকেও ডিরেক্ট বলতে পারেন, সেটা আপনাদের যেটা মনে হয়। এখন এই যে দুটো দিন, কারণ আমি শনিবারও আমার একটা ক্লাস থাকে। যেমন আমি রামকৃষ্ণ মিশনে, যেহেতু আমি ওখানে ছাত্র, আমাকে
ওদের এই অনুযায়ী একটা ক্লাস নিতে হয়। যেমন ধরুন, আমি আমার যারা টিচার আছে তাদের আমি একটা ভাষা করাই। ভাষা মানে আমার আমার বিদেশি একটা ভাষা জার্মান পড়াই আমার টিচারদের, মানে কোনো বেতন নিয়ে না, এমনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা একটা দিনের থাকে, আমি সেটাকে চেঞ্জ করে নেব। আপনারা যদি বলেন শনিবার বা অন্য কোনো দিন, আচ্ছা। আরেকটা হচ্ছে, আমি এছাড়া যেহেতু আমি ওখানে আমার ওখানে পড়াশোনা করি, আমি যেহেতু পড়ছি, আমি এখনো ওখানে ছাত্র, সেই হিসেবে আমার ওখানেও আমি একটা করে ক্লাস নিই, অনলাইনেই করি। একটা পুরাণের উপরে যাজ্ঞবল্ক্য সংহিতা বা ইত্যাদি ইত্যাদি, এরকম আরো আরো কিছু কিছু ক্লাস আমাকে করতে হয়, সেগুলো বিভিন্ন দিনে আসে। আপনারা যদি বলেন, আমি তাদের সঙ্গে কথা বলে দিনটাকে চেঞ্জ করে দেবো, কিন্তু আগে আপনারা বলবেন ঠিক করে যে আপনাদের প্রত্যেকের কোন দিন সুবিধা, যা আপনাদের আর কোনো অসুবিধা নেই, সেই দিন আমি অবশ্যই করব। কারণ যেহেতু এই দুটো দিন আপনারাও অবশ্যই জানবেন যে এই দুটো দিন 17 মায়ের উইথড্রল ডে, 24 তারিখ মা শ্রী অরবিন্দের সিদ্ধি দিবস, হ্যাঁ, রিয়েলাইজেশন। তো সো দ্যাট এই দুটো দিন তো আমাকে একটু এ করতে হচ্ছে। এই দুটো দিনের বদলে আমি যে আপনাদের কাছে একটু বলি নাও। এইবারে আরেকটা কথা আছে, এইবারে যেটা কথা সেটা একটা ভাইটাল। সেটা হচ্ছে আমাকে যেমন গত দিন আমরা যে ক্লাসটা করেছি, আমাকে অনেকে, তার মধ্যে আমি নাম করছি না, অনেকে অন্য অন্য ক্লাস করেন, তারা তাদের সঙ্গে আমার ভবনে দেখা হয়েছে, আমাকে বললো যে অসীম, তোমার ক্লাসটা, কেউ বললেন আমি শুনিনি, কেউ বললেন আমি কম শুনেছি, আর কেউ বললেন যে আমি শুনেছি কিন্তু তুমি ওটা আবার করবে, আমার খুব ইচ্ছা এটা শোনা। এছাড়াও যারা যারা শোনেন তারাও আমাকে বলেছেন, আমাদের ভবনের সঙ্গে দেখা হয়েছে অনেকে, তারাও বললেন যে যদি আপনি একটু ক্লাসটা করেন, এইটাই আমরা আবার চাই। আপনাদের কাছে অবশ্যই আমার অসংখ্য ধন্যবাদ আমার ক্লাসটা এইভাবে আপনারা চাইছেন বলে। কিন্তু একটা কথা আমি বলে দিই, তার মধ্যে অনেকে পড়েনি। যেমন আমাকে অনেকে বলেছেন এই সুষমা ক্লাসটা করতে পারেনি। আমার এক বোন দূর থেকে বিদেশ থেকে ক্লাস করে, ও একটু গতদিন অসুবিধায় পড়েছিল, যেখানে উম সেটা হচ্ছে ও 10-15 মিনিট পরে শুনেছে। ও আমাকে বলছে অসুবিধা, আমি কিন্তু পুরোটা শুনতে পারিনি। ও আমার আমার বোনটা ভীষণ ভাবে এই ক্লাসে খুব যোগদান করতে চায়, নানান রকম, বোঝেন আপনারা, কোথাও অনেক দূরে থাকে তো নানা রকম প্রবলেম থাকে, যার ফলে চট করে আসতে পারে, কিন্তু ভীষণ মনটা পড়ে থাকে। তা ওদের জন্য, যারা যারা এত দূর থেকে করেন, বা তাদের জন্য তো আমাকে ভাবতে হবে। তা আমি এই সব ভাবনা চিন্তার পরে আমি আপনাদের কাছে একটু বলে দিই, মানে সেই ক্লাসটা একটু আবার করতে পারবো না, কিন্তু যারা কম শুনেছেন বা শোনেননি, বা যারা আবার শুনতে চাইছেন, তাদের জন্যই আমি ওটাকেই রিপিট করছি না, কিন্তু ওটার সঙ্গে জড়িত ভাবে আমরা গতদিন কি নিয়ে ক্লাস করেছিলাম, কেন, তার কারণ কালী পুজোর আগের দিন ছিল। কালী পুজোর আগের দিন মানে 3 তারিখ, তার মানে পরের দিন কালী পুজো। সেই দিন আমরা কিভাবে দেব দেবীদের পূজা অর্চনা ইত্যাদি করি। আর শ্রী অরবিন্দ তার একটা পার্টে কি কথা বলছেন, আমি সেটা বলেছিলাম। যে ক্যান্টোটা আমরা করছিলাম সেটা হলো বুক 7 বুক অফ যোগা, 651 লাইন যে সেই এতে আছে, সেটা হচ্ছে ওই বুক 7 বুক অফ যোগার ক্যান্টো 4, অর্থাৎ ট্রিপল সোল ফোর্স। যেখানে ট্রিপল সোল ফোর্সেসে, যেখানে সাবিত্রীকে বলা হচ্ছে দাঁড় করিয়ে যে সাবিত্রী, আই এম দাই সিক্রেট সোল, আমি তোমার সিক্রেট সোল। কেন এটা সাবিত্রীকে বলা হচ্ছে, এটার ব্যাখ্যা দিতে গিয়ে আমরা সাবিত্রী এবং শ্রী অরবিন্দের অন্যান্য অংশ থেকে এর ব্যাখ্যা দিয়েছিলাম। কিভাবে আমরা মানুষেরাও আমরা যখন নিজ কাছে নিজের কিছু প্রশ্ন আসে, কখনো উত্তর পাই, কখনো উত্তর পাই না, কখনো উত্তর চাই, কখনো উত্তর চাইও না।
সেটাও আমাদের নিজের নিজের অসীম নিজের একটু সরি ডিস্টার্ব করছি, পেজটা আর একবার বলো না হ্যাঁ পেজ। হ্যাঁ হ্যাঁ, ওই গতদিন যেটা পড়েছিলাম হ্যাঁ সেটা ছিল দাঁড়াও আমি হ্যাঁ কত 600 কত বললে যেন? না, গতদিন পড়েছিলাম, আমি একটু ভেবে নিচ্ছি। আচ্ছা, 500 গতদিন নয়, পড়েছিলাম, হ্যাঁ 500 নয়, ইয়েস 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 509, হ্যাঁ 509। হ্যাঁ, গতদিন পড়েছিলাম 509। সেখানে আমি যেটা আমাদের যেটা ছিল, আমাদের যেটা লাইন থাকে, তো যে লাইন ধরে আমরা পড়ি, দুটো তিনটে লাইন থাকে, হুম সেই যে দুটো লাইন ছিল, সেই লাইন দুটো ছিল আই স্মাইট দি টাইটান হু না না না, ডিস্ট্রাইডস দি, হ্যাঁ এটা ছিল না। হ্যাঁ ছিল I না? fear not for the angry frown of heaven. আচ্ছা, ও আই সি, গুড গুড গুড, ভেরি গুড ভেরি গুড। আমি ছিল হচ্ছে আই ফিয়ার, ও এটা আগে ছিল বোধহয় না? হ্যাঁ 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 হ্যাঁ। গুড, আগে আবার- আছে। ভেরি গুড সুচন্দ্রাজি, ঠিক আছে। আগের দিন ছিল আই ফিয়ার নট ফর দি অ্যাংরি ফ্রাউন অফ হেভেন, ঠিক আছে সুচন্দ্রাজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। I flinch not from the red assault of hell. I crash the opposition of the gods. আচ্ছা, যাই হোক, আমার মনে হয় দুটো লাইন ছিল নাকি সুচন্দ্রাজি? না, 3টে লাইন ছিল। তিনটে লাইন ছিল, ওই ক্রাশ দি I অপোজিশন অফ trust দি the গড ছিল। opposition of the gods. আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, ছিল আই ফিয়ার, সুচন্দ্রাজি তোমার জন্য, এই সুষমাবতী তোমার জন্য বলছি, আই ফিয়ার নট ফর দি 509, তুমি পাবে এটা। আই ফিয়ার নট ফর দি অ্যাংরি ফ্রাউন অফ হেভেন, আই ফ্লিঞ্চ নট ফ্রম দি রেড অ্যাসল্ট অফ হেল। তারপর ছিল আই ক্র্যাশ দি অপোজিশন অফ দি গডস। অর্থাৎ এখানে বলা হচ্ছে আমি পাই না অ্যাংরি ফ্রাউন। ফ্রাউন হচ্ছে ভ্রুকুটি। তুমি রাগ করে যেভাবেই আমার দিকে তাকাও, আমি তাকে আমি কিছু কেয়ার করি না। আই ডোন্ট বদার ফর দ্যাট, আই ডোন্ট কেয়ার ফর ইট বলা হচ্ছে। কাকে? হেভেনকে বলা হচ্ছে, হেভেন। যে বলছেন সাবিত্রী আই এম দ্য সিক্রেট সোল, আবার সেই বলছেন আমি এই হেভেনের মানে স্বর্গের যে ভুকুটি, যে অ্যাংরি ফ্রাউন, তাতে আমি ভয় পাই না। আই ফ্লিঞ্চ নট ফ্রম দি রেড অ্যাসল্ট অফ হেল। আর হেল মানে হচ্ছে নরক। নরক যে আমাকে রক্তচক্ষু দিয়ে ভয় পাওয়াবে, তাতেও আমি কোনো ভয় পাই না। আর পরের লাইনটা ছিল আই ক্র্যাশ দি অপোজিশন, আই ক্র্যাশ দি অপোজিশন অফ দি গডস। আমি তার জন্য বলেছিলাম শ্রী অরবিন্দে, এইটা আজকে আমি বলছি না, শ্রী অরবিন্দে এই তিনটে লাইনের মধ্যে অদ্ভুত ভাবে যেগুলো বেসিক ওয়ার্ড, সেগুলো ফরাসি ওয়ার্ড। এই ফরাসি ওয়ার্ডের ইংরেজি গুলো আমরা পেয়েছি, কিন্তু এগুলো মূল ফরাসি। কেন এই ফরাসি, তার ব্যাখ্যা দিয়েছিলাম, কিন্তু আজকে সেটা ব্যাখ্যায় যাচ্ছি না। কেন শ্রী অরবিন্দ ফ্রেঞ্চ নিয়েছেন, জার্মান নেন, ল্যাটিন নেন, কেন রুট ওয়ার্ড গুলো নেন, সেগুলো বলেছি, আবার বলবো। কিন্তু সেটাকে আমরা বলতে গিয়ে বলেছিলাম অদ্ভুত হচ্ছে এই লাইনটা আবার, যিনি বলছেন যে আমি স্বর্গের ভ্রুকুটিকে ভয় পাই না, আবার বলছেন আই ক্র্যাশ দি অপোজিশন অফ দি গডস। আমি ভগবানের বিরুদ্ধতা যারা করে তাদের আমি চূর্ণ বিচূর্ণ করে দিই, আই ক্র্যাশ। এই বলেছিলেন গতদিন। আচ্ছা, আজকে কিন্তু আমি সেখানে নেই। আজকে আমি গতদিনের ব্যাখ্যাটায় যাব বলে একটু অন্যরকম ভাবে আছি বলে বলে নিচ্ছি। আজকে একটা অন্য লাইন আমরা নিয়েছি বা পেয়েছি বা বলছি। সেই লাইনটা কি? অন দি বোজম। যারা আছে যাদের কাছে, তাদের জন্য বলছি না, তারা তো ওই সুচন্দ্রাদি যাদের পাঠিয়েছেন তারা তো পেয়েছেন ওইটাই, বা আমিও তো পাঠিয়েছি হয়তো, বা আর যারা বিভিন্ন জায়গা থেকে পাঠিয়েছে, যাদের ওই বিভিন্ন জায়গা থেকে আসে, তারা হয়তো এটা পাননি।
তারা হয়তো ওই সাবিত্রী আছে, ক্লাস আছে, এইটুকুই পান, কারণ জায়গার অভাবে দেওয়া যায় না সবাইকে। যাই হোক, তাদের জন্য বলছি যে দুটো লাইন আজকের আছে, সে দুটো লাইন খুব বিখ্যাত লাইন। সে দুটো লাইন এত বিখ্যাত যে মানে পড়তে পড়তে আমাদের কাছে প্রচুর 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 প্রশ্ন আসে। তার কারণ হচ্ছে অরবিন্দের সাবিত্রী। তার কারণ এই সাবিত্রীর তল পেতে গেলে, আমাদের সাধনার মধ্যে না ঢুকলে কিছুতেই আমরা বুঝতে পারবো, কিছুতেই বুঝতে পারবো। On the bosom of a tall and waking heart. যারা এইটা জানবেন তাদেরকে বলছি, যাদের সাবিত্রী করবেন তাদেরকে বলছি, এটা হচ্ছে 255 পাতায় আছে। এটা 255 পাতায় প্রথম দিকেই আছে, দেখবেন, সাবিত্রী খুললেই পাবেন। On the bosom of a tall and quaking heart, all reeled into a world of Kali stance. দুটো লাইন, on the bosom of a tall and quaking heart. একদম একদম এই যে ক্যান্টোটা আমরা পড়ছি, এই ক্যান্টোটা হচ্ছে বুক অব দি ট্রাভেলার অফ দি ওয়ার্ল্ড। এই বুক অব দি ট্রাভেলার অফ দি ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্ব পর্যটক। বিশ্ব পর্যটক মানে আমি আগেও বলেছিলাম, আমরা এখানে আলোচনা করেছিলাম, বিশ্ব পর্যটক মানে এই নয় যিনি ভ্রমণ করতে বেরিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশ, তা নয়। স্টেজ, এক একটা করে স্টেজ। এই বিশ্ব পর্যটক আরো ভালোভাবে বলা যায় যে এই যে ইউনিভার্স, এই ইউনিভার্সের মধ্যে কি হচ্ছে আমরা কতগুলো জিনিসে আমরা পাচ্ছি এখন। এখন এই যে বিভিন্ন এই এগুলো প্ল্যানেট গুলোতে আমাদের যাওয়া হচ্ছে, বিভিন্ন রকেট যাচ্ছে, এ করে হ্যান করে ট্যান করে, আরো কিছু জিনিস এর মধ্যে আমরা পাবো। যেহেতু এটা হচ্ছে ইউনিভার্সের কথা বলে, যে উচ্চ থেকে নিচ অব্দি, একেবারে বিভিন্ন উপর থেকে তল অব্দি যাচ্ছেন, যে এক একটা স্টেজে যখন নামছেন সেটা কোথায়, এক একটা যেখানে উঠছেন সেটা কোথায়, এইগুলো দেখছেন। এইটা হচ্ছে যোগা, এই যে হচ্ছে এক্সপেরিমেন্ট, এটা হচ্ছেন এই এক্সপেরিমেন্টের কিছুটা কিছুটা করে নির্যাস আমরা যদি অনুভব করতে পারি, তাহলে বিশাল বিরাট কিছু। যদি তা না পারি, সেটা অন্য কিছু না, আমাদের অপরাধ নয়, আমরা যাব, আমরা অবশ্যই পাবো, বাট উই হ্যাভ টু ওয়েট। আমাদের একটু ওয়েট করতে হবে। ওয়েট করতে হবে কেন? তার কারণ আমরা কেউ শ্রী অরবিন্দের যে সময়টায় আর যা ফেজে, যে ফেজে এবং যে সময়ে লিখেছেন, সে ফেজ এবং সে সময় আমরা নেই। এক। দুই হচ্ছে, শ্রী অরবিন্দের যে সাধনার স্তর ছিল, সেই সাধনার স্তরেও আমরা নেই। আর তার আগে যে অভিজ্ঞতা নিয়েছেন জন্ম জন্ম সাধনা করে, এইজেস তার সাধনা, তা করে যেটা নিয়েছেন, সেখানেও আমরা নেই। এই জন্যে আমরা নেই বলে আমরা, এটা আমাদের কাছে খুব কঠিন মনে হয়। কিন্তু আমরা এই নির্যাস পাবো কি করে? না, পাশাপাশি মার কাছে আমাদের যদি আবেদনটা একদম, অ্যাসপিরেশনটা যদি আর্ডেন্ট হয়, আর্ডেন্ট অ্যাসপিরেশন যদি রাখতে পারি মার কাছে, এই ব্যাপারটায় মা আমাদের সাহায্য করবে। অন দি বোজম অফ আ থট অফ ওয়েকিং হার্ট। এখন এই যে বলা হচ্ছে, বোজম মানে হচ্ছে, আমরা বলি না ও আমার বোজম ফ্রেন্ড, মানে আমার একেবারে খুব অন্তরের বোন। বোজম অর্থাৎ
একটা অন্তরে, এখানে হচ্ছে অন্তরের ওপরটা, অর্থাৎ আমরা এই হৃদয়কে বলতে পারি, আমাদের যে হৃদয়টা যার মধ্যে আছে, এই চেস্ট বা ব্রেস্ট, এই বুক, এটাকে বলতে পারি, বলা হচ্ছে অন দি বোজম, অর্থাৎ এই বুকের উপরে, অন দ্য বোজম হর্ন এন্ড কোয়েকিং আর্থ। এই পৃথিবী, এই কোয়েকিং আর্থ, কোয়েকিং কেন? আর্থকোয়েক, ভূমিকম্প, আর্থটা ভূমি, কোয়েকিং মানে হচ্ছে কাঁপা। কাঁপা মানে ট্রেমব্লিং, সেই কাঁপা নয়। আমরা ট্রেমব্লিং বলি, শিভারিং বলি, একটা যখন খিচুনি ওঠে বা কাঁপতে কাঁপতে থাকি, দ্যাট ইজ ডিফারেন্ট কাঁপা। এই কাঁপাটা হচ্ছে কোয়েকিং, যখন নাকি আর্থ কোয়েক করে, ভূমি কাঁপে, এটাকে বলে ভূমিকম্প, আর্থকোয়েক। সেই কোয়েকিং, সেই কোয়েকিংটা কি হচ্ছে? আমরা যদি আর্থটাকে আগে দিয়ে দিতাম, নাউনটাকে আগে দিয়ে দিতাম, তাহলে এটা ভূমিকম্প হতো, ইজি। এখানে হচ্ছে কোয়েকিং আর্থ, অর্থাৎ যে কম্পমান বিশ্ব। ভূমিকম্প একটা আলাদা, আর এই কম্পমান বিশ্ব যদি বলি, অর্থাৎ কেন কম্পমান বিশ্ব? এবং হর্ন কাকে বলা হচ্ছে? হর্ন বলা হচ্ছে এটা একটা জার্মানিক ওয়ার্ড থেকে ইংরেজিতে এসছে, টিয়ার। টিয়ার দুটো কথা, একটা TEAR, টিয়ার, একটা হচ্ছে টিয়ার বলা হয়, একটা টেয়ার বলা হয়। টিয়ার মানে হচ্ছে অশ্রু ইত্যাদি ইত্যাদি, আর টেয়ার একই ওয়ার্ড, উচ্চারণটা আলাদা করলে টেয়ার মানে হচ্ছে যেটা ছিঁড়ে ফেলা, ছিঁড়ে ফেলা, একবারে কুটি কুটি করে দেওয়া, কাগজ ছেঁড়া, এই ছেঁড়া, চুল ছেঁড়া, হ্যাঁ, টিয়ার মাই হেয়ার ইত্যাদি ইত্যাদি, সেই আমাদের চুল ছিঁচ্ছি মাথার, এটাও টেয়ার। এই টেয়ারের পাস্ট পার্টিসিপলটা হচ্ছে থর, অর্থাৎ বলা হচ্ছে অন দি বুজম অফ আ থর অ্যান্ড ওয়েকিং অফ। এই যে কম্পিত পৃথিবীর বক্ষ, তার উপরে, হ্যাঁ, এই যে কেন কম্পিত পৃথিবীর বক্ষ কেন, এইটাকে বুঝতে গেলে আমাদের বুঝতে হবে এই ক্যান্টোটার নাম কি। এই ক্যান্টোটার নাম হলো দি কিংডমস অ্যান্ড দি গডহেডস অফ দি লিটল মাইন্ড। বলা হচ্ছে কিংডমস অ্যান্ড দি গডহেডস অফ দি লিটল মাইন্ড। এটাও কিন্তু কম নয়, এটাও প্রচুর লাইন আছে। এখানে আছে 766 লাইন, 766। অতএব এই যে লাইন, দি কিংডমস অ্যান্ড গডেস অফ দি লিটল মাইন্ড, এই জায়গা দেখতে গেলে যে কোন রাজত্ব, গডেস এর যে লিটল মাইন্ড কেন, এইগুলো বুঝতে গেলে আমাদের দেখতে হবে একটু আগের লাইনটা। যদি চাই আমাদের আমরা বুঝতে পারবো। আচ্ছা, তার আগে বলে দিই, আজকে কিন্তু আমি আহ, সাবিত্রীর একটু অন্য জায়গাটাও দেখাবো। দেখাবো মানে কি, মানে আমি তো আমার চেষ্টা করব আমি যত সহজ করে করা যায় যাতে সবাই বোঝে, কিন্তু যদি এইটার ফলে কারো কারো কঠিন লাগে আপনারা আমাকে বলবেন। কারণ যে সাবিত্রীর, আমি কঠিনের কথা এই জন্য বলছি যে অনেক সময় মনে হয় যে এই যে যে জায়গাটা আমরা যাচ্ছি, সেটা বলার আগে কয়েকটা লাইন বলে দিলে আমরা বুঝতে পারবো। বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে হার্ট কম্প্রেশন, যে লাইনটা বললাম তার থেকে 3টে লাইন আগে দেখুন। A hard compression held down anarchy, and liberty was only a phantom slave, creation and destruction. Creation and destruction waltzed in awe. এরপরে আছে লাইন, on the bosom of the tall and quaking earth, all reeled into a world of Kali's dance, just tumbled, sinking, sprawling in the void,
clutching for crops, clutching for crops, a soil on which to stand. She only saw a thin atomic vast. এই লাইনটা আমি আসবার জন্য আপনাদের কাছে একটু বলে দিলাম যে একটু একটু কোথায় আজকে পুরো বিজ্ঞান আসবে সাবিত্রীতে, সেইটাকে একটু দেখবেন। চিন্তা নেই, আমি একেবারে সহজ করে দেব, কিন্তু বিজ্ঞানের যারা ছাত্র বা ছাত্রী নয় তারা আবার যেন চিন্তা করবেন না যে তাহলে আমরা কি করে বুঝবো। তা নয়, শ্রী অরবিন্দ এখানে তো করেছেন, সেই জন্য একটু বলে দিচ্ছি। এই যে লাইনটা অ্যাটমিক ভাস্ট, এই অ্যাটমিক ভাস্ট, তার পরের লাইনটা যদি রের পয়েন্ট স্পেস সাবস্ট্রেটাম ইউনিভার্স on which floats a solid world's phenomenal face. এই বললাম এই কটা লাইন। ঠিক তার আগের লাইনটা আমরা যদি একটু দেখতে দেখতে আসি, আপনারা 255 পাতায় পড়লাম, এবার 254 পাতায় যাব। এখানে বলা হচ্ছে in a crash of values, in a crash of, নিচের দিকে, 254 পাতায় যারা যাবেন তারা একটু নিচের দিক থেকে দেখবেন। In a crash of values, in a huge doom crack, in this sputter and scatter of her breaking woke, she lost her clear, conserved, constructed world. She lost her clear, conserved, constructed world. নির্মিত পৃথিবী, she lost her clear, conserved, constructed world. এইবার যে লাইনগুলো আসছে, এই জন্য আপনাদের একটু একটু মানে কঠিন মনে হবে, বাট আমি সব আপনাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। A quantum dance. A quantum dance remained a scroll of chance. In energy's stupendous tripping world, a ceaseless motion in the unbounded void. Invented forms without a thought or aim. Necessity and cause. Necessity and cause were shapeless causes. Matter was an incident in being's flow. Law, but a clockwork habit of blind force. Law, but a clockwork habit of blind force. খুব ভাইটাল লাইন, আমি যতগুলো লাইন বলছি পৃথিবীর জন্য খুব ভাইটাল লাইন, পৃথিবীর জন্য। Law, but a clockwork habit of blind force. Ideals, ethics, systems had no base and soon collapsed or without sanction lived. All chaos, heave and clash and strife. Ideas, worrying and fears lift up life. Heart compression held down anarchy, and liberty was only a phantom's name. Creation and destruction. Worlds inert on the bosom of a thawed and quaking earth, all reeled into a world of Kali's dance. হ্যাঁ, এই যে লাইনগুলো বললাম, আমি শিওর অনেকে একটু মানে ভাবছেন যারা কোয়ান্টাম থিওরিটা জানেন না। কোয়ান্টাম থিওরির কথা আমরা অনেকেই শুনেছি। এই কোয়ান্টাম থিওরির কথা যখন আমরা শুনেছি, সবসময় একজন বিজ্ঞানীর কথা প্রথমেই আমাদের নাম মনে আসে। আমাদের দেশের বিজ্ঞানী হচ্ছেন সত্যেন বোস, আর যার সঙ্গে তিনি করে এই কোয়ান্টাম থিওরিটা পৃথিবী বিখ্যাত হয়েছে, এবং এই দুজনে বিখ্যাত হয়েছেন। যদিও ইনি নোবেল পাননি, কিন্তু তার সতীর্থ নোবেল পেয়ে গেছেন, তার তো ভিন্ন কারণ। যাই হোক,
তিনি হচ্ছেন অ্যালবার্ট আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইন একজন ইহুদি, একজন জু, কিন্তু জার্মানে ছিলেন, জার্মান বিজ্ঞানী বলা হয়। তাই এই অ্যালবার্ট আইনস্টাইন অ্যান্ড সত্যেন বোস, এদের যদি আমরা ফলো করি, এই এরা এই কোয়ান্টাম থিওরি নিয়ে চর্চা করলেন। তার আগে ধীরে ধীরে আরো আদার্স যারা করে গেছেন, ম্যাক্স প্লাঙ্ক এটা আমাদের কাছে বিশদে কিছু দিয়েছে। তারও আগে যদি সূত্র বলি, আরো অনেক আগে, সেটা হচ্ছে আইজাক নিউটন। আইজাক নিউটন যখন তার মাধ্যাকর্ষণের সূত্র বোঝালেন, ওই মাধ্যাকর্ষণের সূত্রটা, ওই সেই অ্যাপেলটা কেন উপর থেকে নিচে পড়লো, কেন উপরে উঠে গেল না, সেইখানেই তার একটা একটা সূক্ষ্ম সূত্র দিয়ে দিয়েছিলেন, এই কোয়ান্টাম থিওরিটা। এখন এই কোয়ান্টাম থিওরি ধীরে 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 আরো বিস্তৃত। পিটার হিগস এটা নিয়ে বিশাল কাজ করেছেন, বোসন থিওরি আমরা বলি, ইত্যাদি ইত্যাদি, প্রচুর প্রচুর আরো এখন কাজ হচ্ছে। এটা থেমে নেই, প্রচুর হচ্ছে। এখন এই কোয়ান্টাম ডান্স কেন শ্রী অরবিন্দ বললেন? কেন বললেন কোয়ান্টাম ডান্স? এই কোয়ান্টাম ডান্স বলার কারণটা হচ্ছে, আমরা যে আগের দিন যা আলোচনা করেছিলাম তার একটা সূক্ষ্ম সূত্র এর মধ্যে রয়েছে। আগের দিন যে আলোচনাগুলো করেছিলাম তার একটা সূক্ষ্ম সূত্র রয়েছে এই কোয়ান্টাম ডান্সের মধ্যে। এখন এই কোয়ান্টাম ডান্স, এটা বলতে আমরা বুঝি কি? কোয়ান্টাম তো মানে আমরা বুঝেছি। কোয়ান্টাম মানে কি? এই কোয়ান্টাম কোয়ান্টাম মানে হচ্ছে অ্যাকচুয়ালি একটা পোর্শন, একটা অ্যামাউন্ট, এইভাবে আমরা বলতে পারি, পোর্শন, অ্যামাউন্ট। কিন্তু এই যে কোয়ান্টাম, যে ফিজিক্সের ভাষা, একটু ফিজিক্সের কথা, যেই ফিজিক্সের ভাষায় আমি বলবো, তখন কিন্তু বলতে হবে কি, তখন বলতে হবে এই যে শক্তির বিচ্ছুরণ হচ্ছে, এই যে বিকিরিত শক্তি কণা, তার এককটাকে বলা হয় কোয়ান্টাম। যে শক্তি কণা, যে এনার্জি, যে শক্তি, যে বিচ্ছুরিত হচ্ছে, তার একককে ফিজিক্সের ভাষায় বলা হয় কোয়ান্টাম। এই যে কোয়ান্টাম যে থিওরি, এই থিওরিটা তারপরে রিলেটিভিটি তত্ত্ব সেসব তো করছেন, কিন্তু এই কোয়ান্টাম থিওরিটা যখন নাকি আমরা দেখছি, সেটা তো আমরা জানি পিওরলি ফিজিক্সের কথা, সেটা তো বিজ্ঞানের কথা, ইটস ফাইন, ঠিক আছে। কিন্তু কোয়ান্টাম থিওরির কথা শ্রী অরবিন্দ এখানে আনলেন কেন? এইখানে আমরা কিন্তু আপনাদের কাছে এক বলে দিই, এই যে কোয়ান্টাম থিওরির কথা বললাম, এই কোয়ান্টাম থিওরির কথা আমি বিস্তৃত, যেটা আপনাদের একটু, এই আজকের যেহেতু লাইন আছে আমাদের, এই লাইনের জন্য, যে লাইনটা পেয়েছি সেই লাইনের জন্য আমরা একটু পড়ে নিলাম। আমি কোয়ান্টাম ডান্সের কথা শ্রী অরবিন্দ বলছেন কোয়ান্টাম ডান্স রিমেইন্ড। মনে রাখবেন এই যে কথাটা, কোয়ান্টাম ডান্স রিমেইন্ড আ স্ক্রল অফ চান্স ইন এনার্জি স্টুপেন্ডাস ট্রিপিং ওয়ার্ল্ড। এই যে এনার্জি, এই যে আমাদের এই যে এনার্জি, এই যে শক্তির কথা বলা হচ্ছে, সেখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে একটা, এই যে অণুতম পরিমাণ। কেন কেন এখানে শ্রী অরবিন্দটা নিয়ে এসছেন জানেন? তার কারণ হচ্ছে এটার সঙ্গে না অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছে বুক 2 ক্যান্টো 10 এর সঙ্গে বুক 7 ক্যান্টো 4। এই জন্য আমি এটাকে নিয়ে এসেছি। কিন্তু আজকে কোয়ান্টাম থিওরি এবং কোয়ান্টাম ডান্স, এটাকে আমি বিস্তৃত ব্যাখ্যা দেব।
কেন বিস্তৃত ব্যাখ্যা দেব না? তার কারণ যে লাইনটা ধরে আমি শুরু করেছিলাম, এই যে ক্র্যাশ অফ ভ্যালুস, এই ক্র্যাশ অফ ভ্যালুস in a huge diamond crack in this sputter and scatter of her breaking work, she lost a clear, conserved, constructed world. কেমন? এখন কখন এটা আমরা বলছি তখন যখন নাকি দেখছি যে এমন একটা জায়গায় শ্রী অরবিন্দ এই লাইনগুলো আমাদের দিচ্ছেন, লাইনগুলো আমাদের চিন্তা করার জন্য এর সঙ্গে নিয়মিত মিলিয়ে এমন এমন লাইনগুলো দিয়ে দিয়েছেন, শুধু আমার আপনার জীবনের জন্য না, আমাদের বুঝতে হবে। এই যে কালিস ডান্স বলেছি আজকে আমি, অল রিলড ইনটু আ ওয়ার্ল্ড অফ কালিস ডান্স, এই ইচ্ছে করেই এর সঙ্গে সমস্ত কিছু জড়িয়ে আছে। এই ক্র্যাশ অফ ভ্যালুজ আমরা সমস্ত সময় এখন দেখতে পাচ্ছি, আমাদের মূল্যবোধ গুলো ক্র্যাশ হয়ে গেছে, চুরচুর হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমাদের কোনো ভ্যালু বলতে কিছু নেই। যা আমরা করে চলেছি, যা আমরা হচ্ছি, যা আমরাকে সমর্থন করছি, যার মধ্যে ঢুকে রয়েছি, সবটা ভ্যালুজ, একেবারে ক্র্যাশ অফ ভ্যালুজ এর মধ্যে। দেখো, সেইখানে আমরা যখন বলছি এটা, সেইখানে কি বলছি কেন এই যে মান, মূল্য সব কুড়িয়ে গেল। বলছেন কোথায়? কিংডমস অফ অ্যান্ড গডেস অ্যান্ড লিটল মাইন্ডে বলছেন আমাদের মান, মূল্য, ক্র্যাশ অফ ভ্যালুজ সব গুড়িয়ে গেল। আচ্ছা, প্রত্যেকে চিন্তা করুন, আমরা কি এই ভারতবর্ষে, এই পশ্চিম বাংলায় যা দেখছি, সারা পৃথিবীতেই কি তাও দেখছি না? আজকেই দেখতে পাবেন তাইওয়ান বলছে যে কোনো সময় চায়না এটাকে গ্রাস করার জন্য বসে আছে। তার সঙ্গে সঙ্গে আবার আরেকটা বৃহৎ শক্তি আগেই বলে রেখেছে যে চায়না যদি হাত গলাতে চায় তাহলে কিন্তু আমি ছাড়বো না। আবার আরেকজন বৃহৎ শক্তি চুপ করে ওয়াচ করছে, সে চাইছে না যে চায়না এটা করুক, রাশিয়া চাইছে না চায়না এটা করুক, কিন্তু রাশিয়া আবার এটাও চায় না যে আমেরিকা এর মধ্যে মাথা গলাক। এই জন্য রাশিয়া অবজার্ভ করছে। আবার আজকে দেখুন, আজকে একটা ভাইটাল দিন, 10ই নভেম্বর। আজকে এই যে ক্র্যাশ অফ ভ্যালুজ আফগানিস্তানে হয়েছে, একজন মহিলা, সে পড়াতো, তাকে চুপচাপ সে পালাবার জন্য সে ব্যবস্থা করেছিল যে আমি যেখানে থাকতে পারবো না, তাকে খুব মিথ্যে কথা বলে হ্যাঁ আপনার সব এই জোগাড় করে দেবো, হ্যাঁ, সেই মহিলাকে দিয়ে বিচ্ছিন্ন ভাবে খুন করেছে ওরা সমস্ত। এটা কি ক্র্যাশ অফ ভ্যালুজ নয়? এই সারা পৃথিবী ব্যাপী একটা চলছে ক্র্যাশ অফ ভ্যালুজ। এই যে ক্র্যাশ অফ ভ্যালুজ এর কথা শ্রী অরবিন্দ বলছে ইন আ হিউজ, এই প্রত্যেকটা ওয়ার্ডকে শ্রী অরবিন্দ তার সাধনার দ্বারা এখানে বসিয়েছে। হিউজ ডুম ক্র্যাক। কেন বলছেন এই যে ক্র্যাশ অফ ভ্যালুজ, এই যে সমস্ত ভাঙন, শেষ পরিণামের যে ভাঙনটা কোথায় এলো? একটা স্ক্যাটার ব্রেকিং ওয়ার্ল্ড। কেমন? এই যে তার ধ্বংসক্রিয়ার যে ঘোর, যে অন্ধকার, তার মধ্যে হারিয়ে গেল তার একটা স্পাটার এন্ড স্ক্যাটার, মানে এমন একটা জিনিসের মধ্যে she lost spartan and scatter of her breaking work, she lost her clear concept constructed। সে হারালো কি? সে কি হারালো? সে হারালো এই যে পৃথিবী, এই যে সুগঠিত পৃথিবী, এই যে মান, মূল্য সব গুড়িয়ে গেল। একটা ধ্বংসক্রিয়া, স্পাটার এন্ড স্ক্যাটার, ধ্বংসের মধ্যে কি হলো যেটা, সেটা হচ্ছে she lost her clear concept constructed।
কে? সেটা কে? এই সেটা হচ্ছে সাবিত্রী। সাবিত্রী কি হারালেন? কেন শ্রী অরবিন্দ বলছেন? আর কেন আমরা এখানে আজকে আমাদের সঙ্গে এক জায়গায় দেখছি? এই অবধি থামলাম। কেন থামলাম সেটা বলছি। শুধু এইটুকু বলে শেষ করছি, আগামী দিন এই ক্র্যাশা ভ্যালুসটা আসলে কোথায়? এই কোয়ান্টাম ডান্স, এই যে কোয়ান্টাম থিওরি যেটা সেখানে বলেছেন, আর এই যে এনার্জি যেটা বিজ্ঞানে বলেছেন, যেটা ফিজিক্সে ব্যবহার করা হয়েছে, এবং শ্রী অরবিন্দ কেন এইখানে ব্যবহার করলেন তার কারণ এই যে কতদিন বলেছিলাম, কতদিন আমরা কোথায় দিয়েছিলাম, কতদিন যেখানে আমাদের ছিল, যেখানে সাবিত্রীকে বলা হচ্ছে, সাবিত্রী, আই এম দাই সিক্রেট সোল, আমি হলাম তোমার সিক্রেট সোল। এবারে আমরা বুঝতেই পারি যিনি বলছেন সাবিত্রীর সিক্রেট সোল, সাবিত্রী তো আমাকে চিনবেই। তারপরে বলছেন আই হ্যাভ কাম ডাউন ইনটু দ্য হিউম্যান ওয়ার্ল্ড, আমি এই হিউম্যান ওয়ার্ল্ডে কাম ডাউন করেছি। তার মানে আমি এখানে হিউম্যান ওয়ার্ল্ডে না, আমি কিন্তু সিক্রেট সোল তোমার। আমি এখানে কেন নেমেছি? and the movement watched by an unsleeping eye, আমি এই যে আনস্লিপিং আই, আমি এই মুভমেন্টস গুলো ওয়াচ করার জন্য। কেন? আর সাবিত্রী লক্ষ্য করছেন। আগে যেটা আমি পড়লাম সেই অবধি পড়ে বন্ধ করলাম কেন? এইটাকে বলবার জন্যে যে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি জানেন তো? আমরা যেটা দাঁড়িয়েছি, শ্রী অরবিন্দ এই অ্যাপ্লায়েড সায়েন্স এটাকে দেখাচ্ছে। শ্রী অরবিন্দ যেটা এখানে দেখিয়েছেন, বুক 7 ক্যান্টো 4, এই যে জায়গাটায়, এটা হু ইজ আউট টু ফাইন্ড হার সোল কামস অ্যাক্রস 3 সোল ফোর্সেস, যিনি নাকি তার নিজের সোলকে খুঁজতে গিয়ে যেখানে এসছেন, 3টে সোল ফোর্সের তার দেখা হচ্ছে। একজন বলছে না না আমি তোমার সোল, একজন বলছে না 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 আমি তোমার সোল। এটা আসলে শ্রী অরবিন্দ অন অ্যাপ্লায়েড সায়েন্স, এই অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে এই সাবিত্রীটার এই ক্যান্টোটা দাঁড়িয়ে রয়েছে। তার কারণ কি জানেন? এই যে সাবিত্রী, এই সাবিত্রী এন্ড সত্যবানের যে আমরা যে এই যে টু পার্সনকে দেখছি, আসলে এটা একটা ইউনাইটেড। এটা এই ইউনাইটেডটা কিভাবে কে হচ্ছেন? এই ইউনাইটেডটা হচ্ছেন, আমরা যেটাকে দেখেছি, আমরা দেখলাম কি মাইন্ড অফ ম্যান, এই যে মাইন্ডের এফোর্টস, এই যে হেভেনের একটা আত্মিক আবেদন রয়েছে, আমরা হেভেনের কাছে যাইতে চাইছি, আবার বলছি যে হেভেন এখানে আসবে, স্বর্গ এখানে আসবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। শ্রী অরবিন্দ বলছেন সত্যবান, সত্যবান একা, সত্যবান alone is powerless, সত্যবান একা কিন্তু কিচ্ছু করতে পারবে না, একদম পাওয়ারলেস। কিন্তু কখন হবে? ইট ইজ অনলি when সাবিত্রী জয়েন্টস হিম, যখন সাবিত্রী তার সঙ্গে যোগ হচ্ছেন, that he is endowed with a sense of immortality, তখন তার এই যে ইমর্টাল সেন্স, এই যে আমরা মরণশীল, কিন্তু তিনি আর মরণশীল নন, তিনি ইমর্টাল। ইমর্টালের প্রমাণটা কখন হচ্ছে? যখন যোগ যখন নিয়ে যাচ্ছেন, বলছেন মর্টাল মানুষ এই জগতের সঙ্গে, আমি তার এই যে এইটুকু তার একেবারে আঙুল সমান, তার তো এই আত্মাটুকু তো আমাকে নিয়ে যেতে হবে। তখন তার সঙ্গে যে তর্কটা জুড়লেন সাবিত্রী, যে তুমি ভুল লোককে চুজ করেছো, তুমি যে সত্যবানের কথা, সেই সত্যবান আমার সত্যবান আর যে সত্যবানকে তুমি চুজ করছো এক নয়। আমার খোঁজার সত্যবান হচ্ছে ইমর্টাল, আর তুমি সত্যবানকে নিচ্ছে মর্টাল।
ওই জন্যই তোমার ভুল হচ্ছে, ওই জন্যই তোমার এই সত্যবানকে ছেড়ে দিতে হবে। আর উনিও কেবল প্রলোভন দেখিয়ে দেখিয়ে না 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 আমি যেটা বলছি তা নয়, তুমি যেটা বলছো তা নয়, আমি যেটা বলছি সেটা, এইভাবে গুলিয়ে দিতে চাইছেন সাবিত্রীকে। সাবিত্রী ওই একটা জায়গায় একেবারে স্টিক করে নিলেন। কেন? তার কারণ হচ্ছে ম্যান মাস্ট রিয়েলাইজ হিজ ইমর্টালিটি। শ্রী অরবিন্দ বলেছে ম্যানকে রিয়েলাইজ করতে হবে তার ইমর্টালিটি। তোমার আমার সবার মধ্যে এই ইমর্টালিটিটা রয়েছে। তাই জন্যই সাবিত্রীর মধ্যে শ্রী অরবিন্দ তার সাধনার দ্বারা আমাদেরকে বোঝাচ্ছেন যে ম্যান মাস্ট রিয়েলাইজ হিজ ইমর্টালিটি, বাট ফর দ্যাট দি মাস্কিউলাইন কনসিয়াসনেস, এই যে একটা আমরা সবসময় মাস্কিউলিন উপরে জোর দিই, পুরুষই সব, আর তোমরা মহিলারা কি জানো, নেহাত আমরা পাত্তা দিই, এইরকম একটা ব্যাপার আমাদের আছে। শ্রী অরবিন্দ বলছেন মাস্কিউলাইন, এই যে আমাদের একটা কনসিয়াসনেস, আমি মানুষ, আমি মাস্কুলাইন, আমি পুরুষ, আমার একটা মাস্কুলাইন কনসিয়াসনেস আছে। একজন যে নারী, তার হচ্ছে একটা ফেমিনাইন কনসিয়াসনেস আছে, তাই তো? তা এই যে বলা হচ্ছে, বলছে মাস্কুলাইন কনসিয়াসনেস মাস্ট বি ইউনাইটেড উইথ ইটস ফেমিনাইন কাউন্টারপার্ট, তবেই আমরা একজনের পরিপূরক হতে পারি। এই জন্যই ম্যারেজটা আমাদের এই জন্য করতে হয়। ম্যারেজটা দেহর মিলনের জন্য নয়। দেহর মিলন একটা ভাইটাল পার্ট, দেহর মিলন একটা ভাইটাল পার্ট, বাট শুধু দেহর মিলনের জন্য ম্যারেজ নয়। ম্যারেজ কথাটা এসছে মারিয়াস থেকে, ফরাসি ওয়ার্ড মারিয়াস থেকে। তার কারণ শ্রী অরবিন্দ কি বলছেন, মারিয়াসের কথা বলতে গিয়ে বলছেন যে এই যে মডার্ন সিভিলাইজেশনে কি হচ্ছে, এই যে আমাকে একটা আন্ডারস্ট্যান্ড করতে হচ্ছে একটা গ্রেট মিস্ট্রি অফ বার্থ অ্যান্ড ডেথ। এই মডার্ন সিভিলাইজেশনে বার্থ অ্যান্ড ডেথের একটা আলাদা করে ভূমিকা আমাদের রয়েছে, কিন্তু শ্রী অরবিন্দ বলছেন যে এই যে শ্রী অরবিন্দ এখানে যেটা আমাদের দেখিয়েছেন, সাবিত্রী আর সত্যবানের যে ম্যারেজ, এই ম্যারেজটা কিন্তু জেনারেল ম্যারেজ না। এই ম্যারেজটাকে আমাদের দেখতে হবে যে একটা মাস্কিউলাইন কনসিয়াসনেস এর সঙ্গে ফেমিনাইন কনসিয়াসনেস এর যোগে যখন একটা স্পিরিচুয়ালিটি এমন একটা জায়গায় যাচ্ছে, আসলে এই ম্যারেজ আর্থ অ্যান্ড হেভেন, আর্থ আর হেভেনের বিবাহ। বিবাহটা সত্যবান আর সাবিত্রী না, বিবাহটা হচ্ছে আর্থ আর হেভেন। এখানে একজন একজনের পরিপূরক। ঠিক, সত্যবান সত্যের প্রতিমূর্তি, সাবিত্রী লাইটের প্রতিমূর্তি, সে লাইট আসছে ওপর থেকে, অ্যাবসলিউটলি কারেক্ট। কিন্তু দুজনে ইউনাইটেড হচ্ছেন কেন? শ্রী অরবিন্দ বলছেন, শ্রী অরবিন্দ ইউনাইটেড হওয়ার কারণ হচ্ছে অ্যালং অলওয়েজ, সত্যবান একা তার কোনো পাওয়ার নেই। যখন সাবিত্রী তার সঙ্গে যোগ হচ্ছে, এই যে ক্লোজ অ্যাসোসিয়েশন অফ সাবিত্রী এন্ড সত্যবান, দে টুগেদার ক্যান বিল্ড, দে টুগেদার তারা দুজনে ক্যান বিল্ড হেভেন অন আর্থ। তারা দুজনে মিলে হেভেনকে এই আর্থের বুকে, এই আর্থের বুকে নির্মাণ করতে পারে। এই আর্থের বুকে নির্মাণ করতে গেলে যে কালিস ডান্স আমরা চারিদিকে দেখছি, যে কালী, এটা নিবেদিতা বলেছেন। আজকে আমরা যে দেখছি ম্যাডোনার কথা, শ্রীরবিন্দ বলেছেন যে এই যে ম্যাডোনার কথা বলেছেন, যে যেরকম বলেছেন এই আই এম দি ম্যাডোনা অফ সাফারিং, মাদার অফ গ্রিফ অ্যান্ড ডিভাইন, thou art a portion of my soul put forth to bear the unbearable sorrow of the world। মানে বলা হচ্ছে আমি হলাম ম্যাডন অফ সাফারিং, একজনের পর একজন বলে যাচ্ছে। সাবিত্রী, আই এম দি ভিকটিম অফ টাইটানিক ইলস, আই এম দি ডুয়ার অফ ডেমোনিয়াক ইলস, আই ওয়াজ মেড ফর ইভিল, ইভিল ইজ মাই লর্ড।
ইভিল আই মাস্ট বি অ্যান ইভিল। পুরো পুরো এক 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 করে বলছে সাবিত্রী হার্ড দি ভয়েস, সাবিত্রী হার্ড দি ভয়েস, দি ইকো হার্ড। এইবার সাবিত্রী অদ্ভুত ভাবে একটা প্রতিধ্বনিত এ শুনছেন। And turning to her being of pity spoke, Madonna of suffering, mother of grief divine. Madonna of suffering কি? Madonna of suffering, mother of grief divine. যে দুর্দশাগ্রস্ত, যে সেই অবস্থায় যে ম্যাডোনা হয়েছেন, সেই অবস্থায় আমি সেই মা, আমি দুর্দশাগ্রস্ত মা, আমি সেই। Thou art, এই তুমি হচ্ছে পোর্শন অফ মাই সোল, তুমি একটা আমারই পোর্শন, বুঝেছো? অর্থাৎ তোমার মধ্যে যে দুঃখ সেটা আমি দিয়েছি, আমার দুঃখটা পুরে দিয়েছি। আর বলছেন টু বে দি আনবেয়ারেবল সরো অফ দি ওয়ার্ল্ড, আমি অসহ্য রকম ওয়ার্ল্ডের যে যন্ত্রণা আমি বইছি, এবং সেটাই তোমাকেও বইতে হচ্ছে। সাবিত্রী শুধু শুনে যাচ্ছে। এই যে ম্যাডোনার কথা সাবিত্রী শুনছে। নিবেদিতা, দেখবো আমরা, নিবেদিতা এইভাবে এই মহাভারতে যখন নিবেদিতা বলছেন, সেখানেও নিবেদিতা এই ম্যাডোনাকে নিয়ে বলেছে। নিবেদিতা বলছেন যে যখন মহাভারতের এতে তো নিবেদিতা তো লেখা আছে, 3টে প্রবন্ধকে আমরা পাই নিবেদিতার, অসাধারণ। একটা হচ্ছে এলিফ্যান্টা, একটা হচ্ছে সিনথেসিস অফ হিন্দুইজম, সাম প্রবলেমস অফ ইন্ডিয়ান রিসার্চ, আর আরেকটা হচ্ছে ফাইনাল রিসেনশন অফ দি মহাভারত। এই 3টে মহাভারতকে নিয়ে এই 3টে প্রবন্ধ অসাধারণ এই নিবেদিতা দিয়েছে। এই যে দিয়েছেন তার মধ্যে এই যে মহাভারত যখন পুনর্লিখন হলো, তখন থেকে এই যে বৌদ্ধ যুগের শেষে মগধের রাজা বিম্বিসারের রাজত্ব যুগে, গুপ্ত যুগের যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এই সময়ের ইতিহাস এর মধ্যে বর্ণনা করেছেন। এবং এই বর্ণনা করে তিনি দেখিয়েছেন যে গুপ্ত বংশের রাজা সঙ্গে এটা দিয়েছেন যে ওইখানে কি। আর এইখানে বলছেন এই যে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস এই যে মহাভারতে কে বলেছেন, এটাকে জানেন তো, এই যে মহাভারতকে বলা হয়েছে কিন্তু পঞ্চম বেদ বলা হয়। বলা হচ্ছে এই যে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস রচিত মহাভারতকে পঞ্চম বেদ হিসেবে চিহ্নিত করা হয়। মহাভারতের যে মূল কাহিনী সেটা প্রাচীন তক্ষশিলা নগরে ব্যাসদেবের যে শিষ্য বৈশস্পায়ন, সেটা সর্বপ্রথম অর্জুনের যে প্রপৌত্র, অর্জুনের পৌত্র, সে হচ্ছে ওই কি বলে, অর্জুনের প্রপৌত্র হচ্ছে জন্মেঞ্জয়। হ্যাঁ, ওই জন্মেঞ্জয়ের কাছে যখন কে বর্ণনা করছেন এই যে মহাভারতের মূল কাহিনী, সেটা কিন্তু আর ব্যাসদেব না। ব্যাসদেবের যে যতগুলো শিষ্য ছিল তার মধ্যে মূল শিষ্যর নাম হচ্ছে বৈশস্পায়ন। সর্বপ্রথম জন্মেঞ্জয়কে, যখন নাকি জন্মেঞ্জয় রাজা হয়েছে, তখন সুখদেব এসে তাকে বললেন, ব্যাসদেবের পুত্র কিছুটা তাকে নীতির কথা বললেন। আর এই জন্মেঞ্জয়ের কাছে বৈশস্পায়ন বললেন যে আসল মহাভারতের মূল কাহিনীটা কি। এই যে যা তিনি বললেন, এই যে সাধু সমাজের কাছে আমাদের এই মহাভারত কিভাবে দেখা, এইগুলো বলেছেন। এগুলো নিবেদিতা তার বইতে তুলেছেন, নিবেদিতা খুব অসাধারণ ভাবে তুলেছেন। কিন্তু নিবেদিতার কাছে মূল ব্যাপারটা সীতা, দময়ন্তী, সীতা, সাবিত্রী, এই 3জনকে নিয়ে নিবেদিতা বলেছেন। তিনি প্রথমেই বলেছেন দময়ন্তীর কথা, এটা মহাভারতে আছে, তারপরে তিনি সীতার কথা, আর তারপরে বলছেন সাবিত্রীর কথা। এখন এই 3জনকে নিয়ে এটা নল দময়ন্তী, আর আরেকটা হচ্ছে যখন নাকি কিরাত আর অর্জুন তার কথা বলছেন, নল দময়ন্তীর কথা বলছেন, তারপরে বলছেন সাবিত্রীর কাহিনী। এখন এগুলো তো ভারতের যে ধর্মীয় তত্ত্ব এগুলোকে বিচরণ করেছে সীতা, সাবিত্রী, দময়ন্তী এর মধ্যে থেকে। কিন্তু কখন বলছেন অনুপর্বে নল দময়ন্তীর যে কাহিনী রয়েছে,
তারপরের একটা কাহিনী হলো সীতা আর রাম। প্রথমে নল দময়ন্তী, তারপরে রাম সীতা। আর এই পর্যায়ে তৃতীয় ও শেষ কাহিনী হলো সাবিত্রী। এই যে গল্পগুলো নিঃসন্দেহে এই যে বিবর্তন আমরা দেখি, এভলিউশন, এই এভলিউশনের ক্রম অনুযায়ী সাজানো। সীতা দুঃখী রমণী আমরা দেখি, এইখানে বলছেন যখন নাকি ম্যাডন অফ সাফারিং, মাদার অফ গ্রিভ ডিভাইন, দুঃখী রমণী, এখানে এটাও আমরা ধরতে পারি। আবার এটাও তিনি বলছেন, নিবেদিতাও বলছেন, সীতা ইজ দি ওমেন অফ সরো, ম্যাডোনা অফ সেরেনিটি। ওমেন অফ সরো ঠিক আছে, কিন্তু ম্যাডোনা অফ সেরেনিটি বলছেন, অর্থাৎ যেটা সেরেনিটি হচ্ছে একটা সিরিন ভাব রয়েছে, কেমন একেবারে স্নিগ্ধ একটা মাতৃ মূর্তি, সেটা এটা রয়েছে। বলছে সীতা ইজ দ্য ওমেন অফ সরো, দি ম্যাডোনা অফ সেরেনিটি। পরবর্তী যে বৈদিক যুগে রামায়ণে যে উল্লেখিত সাবিত্রীর মধ্যে শৈব বা বৈষ্ণব প্রভাবের কিন্তু চিহ্ন নেই। সেইখানে যে যেগুলো আছে, তিনি নিবেদিতা দেখাচ্ছেন জাতীয় প্রার্থনার যে মূর্তি, তার শ্রেষ্ঠ কাব্যের নিদর্শন দিয়েছেন নিবেদিতার ধারণায় দময়ন্তী, সীতা ও সাবিত্রী। তিনিও বলছেন যে নারী আদর্শ, তার আদর্শেই তিনজন, তার মধ্যে সাবিত্রীকে তিনিও লিখেছেন। কিন্তু যেখানে শ্রী অরবিন্দ বলছেন যে ম্যাডন অফ সাফারিং, মাদার অফ গ্রিভ ডিভাইন, এখানে নিবেদিতাও বলছেন সীতাকে যে দুঃখী রমণী ইত্যাদি। কিন্তু এটাকে কোন জায়গায় শ্রী অরবিন্দ নিয়ে গেছেন সেটাকে বুঝতে গেলে আমাদের একটা বিশাল জায়গায় ধীরে 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 ঢুকতে হবে। এখন ধীরে ধীরে ঢোকার জন্য আমাদের তো তাড়া নেই, আমরা যেভাবে এগোচ্ছি, আমি আজকে হয়তো মনে হতে পারে যে একটু কঠিন লাগতে পারে সবার কাছে, এই কঠিনেরটা আবার আবার খুব সুন্দরভাবে আমি একেবারে সহজ ভাবে, কারণ এই যে ম্যাডন অফ সাফারিং এর সঙ্গে এমন ভাবে সব জড়িয়ে আছে, এগুলো যদি আমাদের না আমরা ক্লিয়ার করতে না পারি, তাহলে আমরা কিচ্ছু বুঝতে পারবো না। ওই যে সাবিত্রীর যে প্রথম লাইনটা বলা হয়েছিল, ইট ওয়াজ দি আওয়ার বিফোর দি গডস অ্যাওয়েক, এই প্রথম লাইনটায় যে বলা হয়েছিল, সেইখানেই বলা হয়েছিল যে শ্রী অরবিন্দ বিলংস টু দ্যাট ইলাস্ট্রেশনস, একটা ল্যাক্সি সেজেস আর গ্রেট ফায়ার পিলার্স অফ হিউম্যানিটি, গ্রেট ফায়ার পিলার্স অফ হিউম্যানিটি হয়ে দাঁড়িয়ে তিনি আমাদের কাছে এসেছেন। গ্রেট ফায়ার পিলার অফ হিউম্যানিটি সাধনা করেছেন, তারপরে করে এই ফায়ার পিলার অফ হিউম্যানিটি যখন বুঝেছেন যে ম্যারিজটা, সাবিত্রী সত্যবানের ম্যারিজটা, যেটা এখানে বলা নেই, যেটা মহাভারতে বলেনি, যেটা নিবেদিতার মধ্যে বলে, শ্রী অরবিন্দ বললেন যে আর্থ আর হেভেনের জয়েন্ট এটা, এবং আর্থ আর হেভেন জয়েন করছে বলে, আর্থ হেভেনকে ম্যারেজ করছে বলে, তাই আর্থে হেভেন নেবে, আর্থ হেভেনকে নাবিয়ান তার সাধনার দ্বারা। প্রতিটি মানুষের মধ্যে এই যে দিব্য সম্ভাবনা, তখন আমরা নিজেরাই বুঝতে পারবো মানুষ কি করে দেবতা। আজকে এই অবধি শেষ করে আগামী দিন আমি বিস্তৃত ব্যাখ্যাটায় যাব, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় আরো ভালোভাবে। আমি আগামী দিন এটা এবং ট্রিপল সোল ফোর্সেস একটা বিশাল দিক আছে, এবং এই যে বললাম বুক 2 ক্যান্টো 10 এটাকে মিলিয়ে একটা বিস্তৃত ব্যাখ্যা, যে কিভাবে ধীরে 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 সাবিত্রী সত্য